বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে সেকেন্ড ইনিংস চলছে আমিনুল ইসলাম বুলবুলের সেকেন্ড ইনিংস হচ্ছে তিনি ফারুক আহমেদকে অবৈধভাবে সরিয়ে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেছিলেন যখন তিনি ৩-৪ মাসের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্বে ছিলেন। আর দ্বিতীয় ইনিংস সেটা একটা অবৈধ পন্থায় যে ইলেকশনটা হয়েছে সেই অবৈধ পন্থার ইলেকশনে তিনি রাজার মুকুট পরে এখানটা এসেছিলেন দ্বিতীয় ইনিংস। সো দ্বিতীয় ইনিংসে তার এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তার যারা সঙ্গী সাথী বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী এবং আশপাশের আত্মীয় স্বজন রয়েছে, ক্রিকেট বোর্ডের পরিচালকদের কথা আমি বলছি, তারা এমনভাবে পদত্যাগ করা শুরু করেছে একের পর এক, যেটা শুরু হয়েছিল ইশতিয়াক সাদেক ভাইকে দিয়ে এবং সবশেষ যে নামটা অ্যাড হয়েছে ফাইজুর রহমান মিতু ভাই, বর্ষিয়ান সংগঠক, দীর্ঘদিন ক্রীড়া সংগঠক হিসেবে কাজ করছেন। এ নিয়ে 4 জন সংগঠক পদত্যাগ করলেন আমিনুল ইসলাম বুলবুলের সেকেন্ড ইনিংসে গঠিত বোর্ড থেকে। যে কোনো একটা ফেডারেশন হতে পারে, সেই সংগঠন হতে পারে, যে কোনো একটা রাজনৈতিক দল হতে পারে, সেখান থেকে যখন এরকম সিলেক্টেড যারা খুবই হাই প্রোফাইল, যারা আলটিমেটলি ইনফ্লুয়েন্সিয়াল, এরকম লোকজন একটার পর একটা দুইটা পদত্যাগকে আপনি বলতে পারেন যে এটা হচ্ছে হিট অফ দ্য মোমেন্টে হয়েছে। 4 জন ডিরেক্টর 5 মাসের মধ্যে যখন 4 জন পরিচালক দায়িত্ব ছাড়বেন অথবা পদত্যাগ করবেন, এটাকে আপনি কোনোভাবেই কোনো ধরনের পলিটিক্যাল প্রেশার, এটাকে কোনোভাবেই আপনি কোনো ধরনের লাভ ক্ষতির হিসাব দিয়ে নিরূপণ করতে পারবেন না। একটা ক্রিকেট বোর্ড এই মুহূর্তে চলছে যেটা ডোমেস্টিক ক্রিকেটের স্ট্রাকচার বলে কোনো কিছু নেই। ঢাকা প্রিমিয়ার লিগ কবে হবে বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষকর্তা যারা, তারা এখন পর্যন্ত কোনো উত্তর দিতে পারেননি। সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশনের যে খেলা নিয়ে এত আলোচনা, সেখানকার বঞ্চিত ক্রিকেটারদেরকে নিয়ে প্রপারলি কি করা হবে সেটার গাইডলাইন আমরা পাইনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির সাথে দেখা করতে চেয়েও ক্রিকেটারদের সংগঠন পারে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়ের কোনো খাত নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড মিডিয়া রিলিজ দিয়ে জানিয়েছে যে আমরা খুব দারুণভাবে আয়ের মধ্যে রয়েছে, কিন্তু খাতগুলো দেখাতে পারেনি। কিন্তু ব্যয় এমনভাবে বেড়েছে, পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল থাকুক কিংবা অন্য যেই থাকুক না কেন, তাদেরকে মোটামুটি একটা বড় ধরনের চ্যালেঞ্জে পড়তে হবে। সেই সিচুয়েশনে যখন 4 জন সংগঠক ওয়ান আফটার ওয়ান পদত্যাগ করে, এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশের ক্রিকেট এবং বিশ্বের কাছে বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তি কতটা ফালতু সেটা প্রমাণ করে দেয়। আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশে থাকেন না, চেষ্টা করেন তার ম্যাক্সিমাম সময় হচ্ছে অস্ট্রেলিয়ায় থাকার। পৃথিবীর একমাত্র তিনি এমন মানুষ। আমরা অনেক প্রবাসীকে দেখি জানেন, যারা হচ্ছে বউ বাচ্চা সন্তানকে ফেলে দিনের পর দিন অনেক কষ্টে পৃথিবীর বিভিন্ন দেশে মাথার ঘাম পায়ে ফেলে রেমিটেন্স পাঠায় এই দেশে, 3 বছর 4 বছর পর হয়তো বাংলাদেশে আসে। যে বাচ্চাটা ছোট ছিল 1 বছরের, সে হয়তো স্কুলে যাওয়া শুরু করে দেয়, সেই সন্তানকে সেই প্রবাসীরা এসে বাংলাদেশে দেখে 3-4 বছর পরে। আমিনুল ইসলাম বুলবুলকে এই বয়সে 60+ এইজে তার ফ্যামিলিকে দেখার জন্য এভরি মান্থ অস্ট্রেলিয়া যাওয়া লাগে। প্রতি মাসে অস্ট্রেলিয়ায় যান, বছরে অন্তত 6 বার সেই হিসাবে তিনি যাবেন আসবেন, সেই টাকা তার হয়। ফ্লাইটের ভাড়া তার কোনো সমস্যা হয় না, কিন্তু তিনি আবার 12,000 টাকা দেবেন নাকি বাসায় থাকেন। এই যে একটা অদ্ভুত টাইপের পাবলিকের মেমোরি সেন্টিমেন্ট নিয়ে খেলাধুলার প্রবণতা, সেটা অন্তত বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বোর্ড রুমে আর চলছে না। ফাইজুর রহমান মিতুর আগে আমরা আমজাদ হোসেনের পদত্যাগ দেখেছিলাম, এবং আমজাদের পদত্যাগের আগে আমরা কিন্তু দেখেছিলাম ইশতিয়াক সাদেকের পদত্যাগ, এবং প্রত্যেকেই ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করলেও আলটিমেটলি যে লক্ষ্য, যে গোল নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সার্ভ করতে এসেছিলেন, সেই গোল থেকে এই ক্রিকেট বোর্ড যে বহু দূরে সেটা তারা বুঝতে পেরে সসম্মান এখান থেকে বিদায় নিয়েছেন। এখন অনেকেই বলতে পারে পলিটিক্যাল প্রেশার। আচ্ছা, পলিটিক্যাল প্রেশার যদি এতই হয়, সেই প্রেশার তো ফাইজুর রহমান মিতু, আমজাদ হোসেন, ইশতিয়াক সাদেকের থেকে আমিনুল ইসলাম বুলবুলের উপরে বেশি থাকার কথা, তাই না? পলিটিক্যাল প্রেশার যদি হয়, সেই পলিটিক্যাল প্রেশার তো প্রেসিডেন্টের উপরে বেশি থাকবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ধরেন ইন্টারন্যাশনাল পলিটিক্যাল প্রেশার যদি আসে, সেটা যতটুকু, কথার কথা আমি বলছি যে এই মুহূর্তে মন্ত্রিত্ব পাওয়া যে ব্যক্তিবর্গ রয়েছে, নুরুল হক নূর, তার উপর যতটুকু আসবে আমেরিকার প্রেশার, যদি কোনো প্রেশার আসে, তারেক রহমানের উপরে বেশি আসবে না? আসবে তো। তো আমিনুল ইসলাম বুলবুল তিনি তার শপথে রয়েছেন, আর বাকিরা সবাই পলিটিক্যাল প্রেশারে একটার পর একটা পদত্যাগ করছেন। ভাওতাবাজি গল্প দেওয়ার আপনারা জায়গা পান না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে আসলে ক্রিকেটের কও নেই, এখানটায় প্লেয়াররা খেলে না, পরিচালকদের বউরা এসে, বাচ্চারা এসে বল ছাড়া হাওয়ার মধ্যে শ্যাডো প্র্যাকটিস করে, এরকম ভিডিও আমরা দেখেছি। সো এখানটায় কি চলছে, কি সার্কাস চলছে, সেটা সবার সামনে ভিজিবল। এরকম একটা সার্কাসের জায়গায় কোনো সম্ভ্রান্ত মানুষ, কোনো ভদ্র মানুষ, কোনো সুশীল মানুষ, কোনো আত্মসম্মান নিজের রয়েছে এরকম মানুষ এক মুহূর্ত থাকার চিন্তা করতেও পারে না। এবং সেই কাজটাই কিন্তু করেছে একজনের পর একজন বোর্ড ডিরেক্টর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এই মুহূর্তে যা চলছে,
আমার কাছে মনে হয় দি রসুন সার্কাস ওর লায়ন সার্কাসের থেকে ওটা বেশি কিছু, কোনোভাবে পিছিয়ে না। একদিকে ফুটবল তত্ত্বরি এগিয়ে যাচ্ছে পারফরমেন্স দিয়ে, আরেকদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালকদের অপকর্ম, পরিচালকদের গুতগুতি, এই পারফরমেন্স দিয়ে বিশ্বের কাছে আমাদের বাংলাদেশের মাঠের ক্রিকেটটাকে যেন আসলে ভুলানোর অবস্থায় চলে গেছে। আমিনুল ইসলাম বুলবুলের সেকেন্ড ইনিংসে যে ধস তৈরি হয়েছে, তার মিডল অর্ডারে যে পতন তৈরি হয়েছে, একবার একটা ঘটনা ঘটেছিল যে বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটার খুঁজে পাওয়া যাচ্ছে না, কে খেলবেন মিডলে, এমন দল সিলেকশন করা হয়েছিল সেখানটা কোনো মিডল অর্ডার ছাড়া সবকিছুই রয়েছে, ওপেনার 5টা 6টা, পেসার অনেকগুলা, লোয়ার অর্ডারে 4জন 5জন ব্যাটসম্যান, কিন্তু মিডল অর্ডারে কেউ নেই। গাজী আশরাফ হোসেন লিপু সেই সময় সিলেকশন প্যানেলের চিফ ছিলেন। আরেকবার এই ক্রাইসিসটা হয়েছিল, তখন নাজমুল হাসান পাপন বলেছিলেন কই প্লেয়ার তো নেই। আমরা যখন প্রেস কনফারেন্সে বললাম যে মেহেদী হাসান মিরাজ ছিল, ওকেও তো আপনার খেলাতে পারতেন, তখন পাপন ভাইয়ের মনে পড়লো যে হ্যাঁ মিরাজ ছিল, ও হ্যাঁ মিরাজ ছিল, মিরাজের কথা আমিও ভুলে গিয়েছিলাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে মিডল অর্ডারে বা এই বোর্ডটাকে ধরে রাখার ক্ষেত্রে যারা আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারতেন, সেই মানুষগুলো কিন্তু এখানটায় টাটা বাই বাই দিয়ে চলে যেতেছে। ইশতিয়াক সাদেক, রংপুর রাইডার্স এবং একই সাথে বসুন্ধরা কিংস, যতগুলো স্পোর্টস অর্গানাইজেশনস রয়েছে বসুন্ধরা আন্ডারে, প্রত্যেকটাতে একটা বড় এই ফ্যামিলিটা একটা রোল রয়েছে। সেই মানুষ এখান থেকে চলে গেছে, ডেভেলপমেন্ট কমিটির দায়িত্বে ছিলেন, আপনাকে মাথায় নিতে হবে ব্যাপারটা। ফাইজুর রহমান মিতু, বর্ষিয়ান সংগঠক, এবং যেই আপনারা সবাই জানেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নিয়ে যে অনুসন্ধান হচ্ছে সেখানটাও গিয়ে তিনি সত্য কথাগুলো বলে এসেছেন। আমজাদ হোসেন মিডিয়া কমিটির দায়িত্ব সামলেছেন, তাকে তার দায়িত্ব থেকে সরানোর যে চেষ্টা করা হয়েছিল বা ডিসিশন নেওয়া হয়েছিল সেটা তাকে না জানিয়েই অটোক্রেটিক ওয়েতে ডোনাল্ড ট্রাম্প যেভাবে হচ্ছে আমেরিকার, আমরা দেখেছি না যে সেনা প্রধানকে সরিয়ে দিচ্ছে, অনেকটা এখানটা ট্রাম্পের ভূমিকায় যেন হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল সেই কাজটা তিনি করেছেন, তিনি এখান থেকে সরে দাঁড়িয়েছেন। এবং যারা সরে দাঁড়িয়েছেন প্রত্যেকে একটা ব্যাপারে একমত হয়েছেন, লাস্ট যে ইলেকশনটা হয়েছে সেই ইলেকশনটা ফ্রি অ্যান্ড ফেয়ার হয় নাই। আমিনুল ইসলাম বুলবুল, আপনি আর কতদিন এই চেয়ারে আঁকড়ে থাকতে চান? চেয়ারের মায়া ত্যাগ করুন। আর দয়া করে পলিটিক্যাল প্রেশার, এই কারণে আমার সতীর্থরা চলে যাচ্ছে, এই ভাওতাবাজি কথা বলবেন না। পলিটিক্যাল প্রেশার যদি এতই বেশি হইতো যে এই মানুষ আপনি বাংলাদেশে ঠিকঠাক ভাবে থাকেনই না, বোর্ড পরিচালনা করেনি না, অস্ট্রেলিয়া গিয়ে থাকেন, সেই মানুষের উপর প্রেশারটা বেশি থাকতো ভাই। কারণ আপনাকে ধরার জন্য, আপনাকে বিতর্কিত করার জন্য আপনার যে কর্মকাণ্ড সেগুলোই যথেষ্ট। এন্ড অফ দ্য ডে কেউ কেউ বলে যে যেসব কন্টেন্ট বা আলোচনা করা হয়, ঠিক আছে, সেই আলোচনাগুলো নাকি তাদেরকে সমালোচিত করার জন্য করা হয়। আমার কথা বলেছে আজকে সেই ভদ্রলোক যিনি অভদ্র কথা বলতে পছন্দ করেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইতিহাসে অনলি ওয়ান বহিষ্কৃত সভাপতি ফারুক আহমেদ। আপনি খেয়াল করেছেন যে আজকে একটা কন্টেন্ট আপলোড হয়েছে, মাথায় হাত দিয়ে কথা বলছেন বোর্ডে, ভার্চুয়ালি সেখানটায় ঢুকেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সবারই মাথায় হাত, আমার তো মাথা একটা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে মাথা অনেকগুলো, তবে সেই মাথাগুলো আর এখন দেখা যাচ্ছে না হাতের কারণে। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার। বুলবুল ভাই, আপনার ইনিংস কিন্তু যেভাবে চলছে প্রতিপক্ষ ফলো অন করে তো লজ্জা পাবে। টেক কেয়ার।